সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার, কবি ও ঔপন্যাসিক, বিশিষ্ট সংগঠক খুশনুর। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে আমরা বেশ আনন্দিত। শুরুতে একটু জানতে চাই যে আপনি একাধারে কবি, ঔপন্যাসিক এবং সেই সাথে গীতিকার। এই তিনটি পরিচয়ের মধ্যে কোন পরিচয় দিতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? তিন পরিচয় দিতেই ভালো লাগে, তবে কবিতায় আমার বেশি স্বাচ্ছন্দ্য, সেজন্য কবি বললে ভালো লাগে। আচ্ছা, এই যে লেখালেখির যে বিষয়টি, এটা কবে থেকে শুরু হয়েছিল আপনার জীবনে? যখন আমি আসলে লিখতে পারি না, মানে অক্ষর জ্ঞান নেই, আমি মুখে মুখে ছড়া বলতাম, আমার মা বা বড় বোনরা লিখে রাখতেন। যখন অক্ষর জ্ঞান হয়েছে তখন সেগুলো আমার ডায়েরিতে আমি লিখেছি। মা বলেছেন এগুলো লিখে রাখো, তোমার এত বছর বয়সে তুমি এগুলি বলতে। বাহ! তো প্রথম যখন হাতে কাগজ কলম নিয়ে যখন লেখা শুরু করেছিলেন, তখন কি মনে হয়েছিল এটিই আপনার প্রথম এবং প্রধান কাজ হবে? সেভাবে বুঝিনি, কিন্তু খেলাধুলা বা অন্যান্য গল্পগুজবে বান্ধবীদের সাথে সময় না কাটিয়ে লেখালেখি করাটা এবং ছড়ার বই পড়া, এগুলো আমার খুব জরুরি এবং প্রিয়। আচ্ছা, আমরা যদি বলি যে বাংলাদেশের চলচ্চিত্রের গানে আপনার কিন্তু অসামান্য অবদান রয়েছে এবং বিভিন্ন সেক্টরে আপনার অংশগ্রহণ আমরা দেখেছি। তো একটি চলচ্চিত্রের গল্প অনুসারে কোনো গান লেখা আর নিজের মন মতো করে কোনো কিছু লেখার মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ তো অনেক অনেক ব্যাপক। যারা লেখেন এবং যারা ওই মিউজিকের উপরে মিটার ঠিক রেখে তারপর লেখেন, সেটা আর একটা গান লিখে দিলাম সিচুয়েশনের উপরে, কিছু মিলল কিছু মিলল না, কিন্তু চললো, সেটা আর এক রকম। কিন্তু সুরের উপরে আমি ফিল্মে ম্যাক্সিমাম গান লিখেছি। সেটা আমার কাছে নিজেরই মনে হতো যে দেখি আমি পারবো কি না, এবং এটা আমি নিজেকেই নিজে চ্যালেঞ্জ করে পরীক্ষা দেওয়ার মতোই করেছি এবং ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনার লেখা অনেক গানই কিন্তু কালজয়ী হয়ে আছে এবং আপনার লেখা এমন কোনো গল্প আছে যে গল্পটা আপনাকে এখনো মনে অন্যভাবে দোলা দেয় বা খুব আবেগপ্রবণ করে তোলে? সেগুলো তো অনেক কিছুই আছে, গানেও আছে, কবিতায় আছে, উপন্যাসে আছে। আসলে আমার ছোটদের জন্য মানে তাদের শেখার মতো, ভেদাভেদ ভোলার মতো, হিংসা, দেশ, মিথ্যে, পরিহার, পরিচ্ছন্নতা, এগুলো, এবং মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, ধনী দরিদ্রের, কে কোন জাতের, কে কোন ধর্মের, এটা না, কে কত ভালো, এবং আমার ভালো দিয়ে তাদের শেখাবো, তাদের ভালোটা আমি গ্রহণ করব, এমন একটা শিশু কিশোর ক্লাসিক আমার বই আছে। তার নাম সূর্যকন্যা। ওটা বইমেলায় খুব হিট করেছিল এবং আমার মনে হয় এটা শুধু বাংলাতেই না, এটা অন্যান্য ভাষাতেও আমার ট্রান্সফার করা উচিত। এটা আমাকে দোলা দেয় এবং খুব আমাকে জেঁকে বসেছে যে এটা করো। আপনি অনেক গুণী একজন মানুষ এবং সেই সাথে আপনি একজন মা। যোগ্য মায়ের যোগ্য সন্তানরাও খুব ভালো ভালো সেক্টরে কাজ করছে। আপনার মেয়ে যিনি খুব ভালো এই গানের দুনিয়াতে, যার নাম বললে সকলেই চেনেন, আখি আলমগীর, এবং আপনার সন্তান রয়েছে। তো তাদের সম্পর্কে একটু জানতে চাই যে তাদের এই সফলতা আপনাকে কেমন লাগে, অনুভূতিটা? আসলে তো প্রত্যেকটা ছেলেমেয়ের সফলতাতেই তো বাবা মা বা শিক্ষক, আদর্শ শিক্ষক যারা, তারা কিন্তু ফিল করে যে তাদেরই সফলতা, তাদের ভুলভ্রান্তিতে তাদেরই যেন ভুল হয়ে যাচ্ছে, এমনটা জানে। তো আখি আলমগীর আমার বড় মেয়ে, তারপরের জন তুলতুল আলমগীর, তারপরে তাজভীর আহমেদ আলমগীর। তো তাজভীর তো বাবার ব্যবসা দেখছে, ওর সোয়েটার ইন্ডাস্ট্রি। ছোট মেয়েটাকে এখন সংসার করছে, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। আর আখি আলমগীর তো জানোই, ব্যস্ততা অন্তহীন, এবং সময় পেলেই বাবা মা ভাই বোনকে দেখাশোনা এবং তার নিজ হাতে রান্না করা। তার আবার একটা বড় পরিবার হয়ে গেছে এখন। কিরকম? তার তো 2 কন্যা, শাহিরা আলতাফ বুনবুন, আরিয়া আলতাফ
দুজনেই বিদেশে পড়াশোনা করে। আর আঁখি বিড়ালদের নিয়ে একটা সংসার পেতেছে। পশুও যে মানুষের মতোই ভূমিকা রাখে, আঁখির বাসায় না গেলে বোঝা যাবে না। সুরকার এবং কণ্ঠশিল্পীদের সাথে আপনার যে একটা মেলবন্ধন, যেহেতু আপনি একজন গীতিকার এবং লেখালেখির সুবাদে অবশ্যই আপনাদের বিভিন্ন বার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, সেই সময়টির স্মৃতিচারণ একটু করতে চাই, কেমন ছিল? এই স্মৃতিচারণ তো এত মধুময় এবং এত মানে স্বার্থবিহীন, এবং এই তো যেন সেদিনই হয়ে গেল যে শ্রদ্ধা, স্নেহ, মানবতার, মনুষ্যত্বতার যে বন্ধন, সেটা এখন অনেকটুকু কম। সেটার জন্য আমি ছোটদেরকে দায়ী না করে বড়দেরকেই বলবো এটা করে নিতে হবে, অতটা ধরো না। আমার এইটাই ইনার ফিলিংস, শেখাও যেরকম করতে হয় না বাবা, এটা করতে হয়, এইটা আমি। আর কি বলবো, সুবল দা নেই, আলাউদ্দিন ভাই নেই, পারভেজ ভাই নেই, আমার খুব স্নেহধন্য আবু তাহের নেই, এরকম আমি আরও জুটি দুই ভাই আছে, এস এম তারেক, এস এম জুবায়ের, ওরাও টুইন ছিল, এখন লন্ডনে থাকে। তারপরে মালিক নাফিজ আহমেদ, পিয়াল হাসান চন্দন, আরও যারা আছেন বা ছিলেন অনেকেই, এখন তো নেই। তারপরে তাদেরকে মনে করে আমার খুব কষ্ট লাগে। আলী হোসেন ভাই এত আন্তরিক, মনে করো যে যা ডাকছে, ভাবি ডাকছে, কেউ আপা ডাকছে, কেউ নাম ধরে ডাকছে, মমিনুল হক ভুটি, তো নেই কিন্তু ওনারা। কিন্তু ছোট ছোট স্মৃতি এত বড় করে আমাকে কাঁদায়, ভাবায় যে মানুষের জীবন কত ছোট। একদিনের মানে এক একজনের কথা যদি একদিন বলতে যাই তাহলে অনেকক্ষণ লাগবে, এবং আমার বললে ভালো লাগবে। কখনো আনন্দে উদ্বেলিত হয়ে যাব, কখনো আমার চোখ ভরে জল আসবে। একদিন আনোয়ার পারভেজ ভাইকে নিয়ে বসেছি, ওটা ছিল অবশ্য কোনো একটা ছবির 4টে গান লিখতে হবে, বসেছি, খাওয়া দাওয়া হলো, হলো, এক গ্লাস দুধ দিলাম যে দুধ খান, চায়ের বদলে দুধ খান ভালো হবে। বলছি কিছু মনে না করলে ভাবি এই দুধটার সাথে আর একটু দুধ দিয়ে একটা বোতলে দিয়ে দেন আপনার ভাবির জন্য। এটা যে আমার কি ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, বউকে এত ভালোবাসা। আপনার উপন্যাসের যে লেখাগুলো প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কথা আপনি সেখানে উল্লেখ করেছেন। এই যে কথাগুলো বা এই লেখাগুলো, এটা কি আসলে সমাজ থেকে নেওয়া নাকি কোনো কাল্পনিক চরিত্র থেকে নেওয়া? না, কিছুটা তো বাস্তবতা আসে, কিন্তু কাল্পনিকও আসে, মিলে যায়। আমি কিন্তু মনে করি না যে কল্পনা আর বাস্তবতা খুব দূরে। তুমি যদি বাস্তবতার ভেতরে না ঢুকে যাও, কল্পনা আসবে কি করে? কল্পনা তো হচ্ছে তোমার বাস্তবতায় আসে, সাহিত্যের রূপ রঙে সেটাকে সাজিয়ে দিলে তুমি। এই বাহ, চমৎকার বলেছেন। আচ্ছা, পাঠকের কাছে কোন বিষয়টা বেশি ভালো লাগে আসলে, সমাজতান্ত্রিক বা বাস্তবমুখী, নাকি কল্পনার জগৎটাকে একটু অন্যভাবে তাদের সামনে প্রকাশ করা? দেখো, মানুষের জীবনে কিন্তু দুঃখের অংশটাই বেশি। সেখানে রোমাঞ্চ বলো, দুঃখ বলো, সব কিছু মিলে আমাদের তো দুঃখ আছেই, কম আর বেশি সবারই, না চাইতেই যা পাওয়া যায়। দুঃখ জীবনেরই একটা অংশ। আমার মনে হয়, যেমন এখনো আমি মনে করি যে নায়কটা মরে গেল সিনেমায়, যদি বেঁচে থাকতো যেভাবেই হোক কত শান্তি পেত নায়িকা, যদি মিলিয়ে দিত। মানে শেষ হয়েও হলো না শেষ, কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, ওটা নিতে চাচ্ছি না। আচ্ছা, এখন বর্তমানে যে ধরনের গানের লিরিক্স বা গানের যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে যেই ফিল্মে যেই সিচুয়েশনে যা দরকার তাই হয়তো তারা দিচ্ছে, আমি ভুল ধরছি না, কিন্তু খুব চিপ কথাবার্তা না হলে ভালো, সাহিত্য ভিত্তিক হলে। তুমি গৌরীপ্রসন্ন মজুমদার, নজরুল ইসলাম, রবি ঠাকুর, পুলক বন্দ্যোপাধ্যায়, তাদের লেখা দেখো তো, তাদের গানের কথাই বলছি, মিটার কত শুদ্ধ। ওনারা কিন্তু মিলাচ্ছেন না ফুলে আর জেলে,
গেলে এভাবে মিলাচ্ছেন না, মিলানোটা দেখো, মানে শব্দের ভান্ডার তাদের কত। আমরা যেই গানটায় নয়ন ব্যবহার করছি সেখানেই আবার ওই গানেই আঁখি দিচ্ছি, চোখ দিচ্ছি। নো, অন্য কিছু আনো। আর চোখও 3-4 বার ব্যবহার করার দরকার নাই, মানে একেবারেই যে পারা যাবে না। অর্থাৎ আমাদের পড়াশোনা একটু বাড়াতে হবে। বর্তমানে যে ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা আছি, এখানে বই পড়ার প্রবণতাটা কি, বা বই পড়ার যে চর্চা করা, বই দেখার বা পড়ার যে বিষয়টা, এটা কি অটোমেটিক্যালি ডিজিটাল যে প্ল্যাটফর্মে আমরা এসেছি সেটাতে কি ইতিবাচক প্রভাব পড়ছে নাকি নেতিবাচক প্রভাব পড়ছে? পড়াশোনার সময় দিতে হবে, শুদ্ধ ভাষার চর্চা করতে হবে। আমি তো মনে করি প্রতি দিন মনে রাখা উচিত যে যে দেশে ভাষার জন্য মানুষ জীবন দিতে হয়, ভাষার উচ্চারণ, বিষয়, ভাব কোনোটাই তোমার অশুদ্ধ করলে হবে না। যে আজকে এতটুকু করে রাখলাম, কালকে এতটুকু, আমি কি পড়লাম, কি জানলাম, কি বুঝলাম, কোথা থেকে শুরু, কোথায় শেষ, ঠিক হচ্ছে কি না। প্রয়োজনে আমি আমার চেয়ে যারা মানে লেখেন আগে থেকে, তাদের সুযোগ পেলে বা কোনো অধ্যাপকের কাছে, বাংলার অধ্যাপক, তাদের কাছে বুঝে নেব যে আমি এটা লিখেছি, এটা শুরু থেকে শেষ ঠিক আছে, ভরাট আছে। ইতিবাচক নেতিবাচক সবই নিজের জন্য নিজে শুদ্ধভাবে তৈরি হও। আচ্ছা, এখন তো অনেকে আছেন যারা লেখক হিসেবে অভিষেক ঘটিয়েছেন, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আরও পড়ো, আরও লেখো, ভাষা শুদ্ধ করো, উচ্চারণ শুদ্ধ করো, নিজের কবিতা হোক, অন্যের কবিতা হোক, আবৃত্তি করো। তাহলে শুদ্ধতা হলো। এমন করে কিছু বলো না যেটা আমি শুনিই নাই বা বুঝতে পারি নাই, এমন কিছু লাগেও না। মানে সহজ করে কঠিন কথাটা বোঝানোর চেষ্টা করো। এই তোমার সামর্থ্য আছে, তুমি প্রতি বছর 2টা 3টা 4টা বই বার করছো না, তুমি অনেক লেখো, 1000 থেকে বার করো। ওই যে তোমার চাইতে গুণী যে মনে হলো, বা ঘরে বাবা আছেন শিক্ষিত, বড় বোন আছেন শিক্ষিত, তাদের সামনে পড়ো যে আমি এটা লিখেছি, দেখো তো কেমন হলো। সেও বলতে পারে ভালো লাগে না, এই তুমি এখান থেকে শুরু করলে আবার এখানে নিয়ে শেষ করলে কেন, আমি এরকম চাই। তখন তুমি তার মানে তার কথাটাও নিলা, অন্যের কাছেও জানলা। তাহলে কি হচ্ছে, তোমার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, শুদ্ধ হয়ে তুমি বছরে একটা বই বার করো। বাহ, খুবই চমৎকার কথা বলেন আপনি। খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভাবছিলাম আরো কিছু কথা বলি, যেহেতু সময় আমাদের সীমিত, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আবারও। তোমরাও ভালো থেকো। আর তার আগে আরেকটি কথা বলতে চাই বিদায়ের আগে, এই টিভি কর্তৃপক্ষকে তো আমি পছন্দ করি, স্নেহ করি, শ্রদ্ধা করি। এটিএনের চেয়ারম্যান সাহেব যিনি আছেন, এখানে এসে আমরা মনে করতে পারি যে খুব সুন্দর পরিপাটি বিদেশি একটি বাড়ি। এটা আমাকে খুব দোলায়। আর আমি কিন্তু সংগঠকও, জাতীয় কবি সংগঠন, কবিতা সংগঠন অনুপ্রাসের 36 বছরের মানে আমি প্রেসিডেন্ট, সভাপতি। চেষ্টা করেছি, কিন্তু শুধু কবিতা নিয়েই নয়, বিভিন্ন কিছু নিয়ে করেছি। এই তোমাদের সবাইকে আমার অনেক অনেক আদর, শ্রদ্ধা, ধন্যবাদ। এটিএনের উন্নতি হোক। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।